This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী 10 জুলাই সুপ্রিম কোর্টে ভোটার তালিকা মামলার শুনানি রয়েছে। 3 বিচারপতির বেঞ্চে এডিআর, মহুয়া মৈত্র, যোগেন্দ্র যাদবের আর্জির শুনানি রয়েছে। ভোটার তালিকার নিবিড় সংশোধনে আপত্তি জানিয়ে মামলা করেছে তেজস্বীর আরজেডিও। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, আগামী 10 জুলাই সুপ্রিম কোর্টে ভোটার তালিকা মামলার শুনানি রয়েছে। 3 বিচারপতির বেঞ্চে এডিআর, মহুয়া মৈত্র, যোগেন্দ্র যাদবের এই আর্জির শুনানি। ভোটার তালিকার নিবিড় সংশোধনে আপত্তি জানিয়ে মামলা করেছে তেজস্বী যাদবের আরজেডিও। এখনো পর্যন্ত আইনি অবস্থান গোটা বিষয়টার এখনো পর্যন্ত কি ফলো আপ আমি জানবো আমার সহকর্মী শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, শোনা যাচ্ছে না? বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমি আরো একবার বলবো, আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, 10 জুলাই সুপ্রিম কোর্টে ভোটার তালিকা মামলার শুনানি রয়েছে। এবার বলবো আপনাদের উত্তম কুমার ব্রজবাসীর কথা। উত্তম বাবু, তিনি দিনহাটার বাসিন্দা। তিনি এই মুহূর্তে আতঙ্কে দিন কাটাচ্ছেন। তার কারণ পিতৃপুরুষের ভিটে বাংলায় সেই বাসিন্দাকেই এনআরসি নোটিশ দিয়েছে অসম সরকার। 1966 থেকে 1971 সালের মধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে এই উত্তমের বিরুদ্ধে। 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি না দেখালে তাকে অনুপ্রবেশকারী চিহ্নিত করা হবে। অসম সরকারের অবৈধ অনুপ্রবেশের নোটিশ পেয়ে স্বাভাবিকভাবেই তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন। রাজ্য সরকার এনআরসি না মানলেও কিভাবে জেলা পুলিশ এই নোটিশ সংগ্রহ করলো, মানে অসম সরকারের পাঠানো এই নোটিশ গ্রহণ করলো বলা ভালো, সে প্রশ্ন উত্তমবাবুর আইনজীবী তুলছেন। এনআরসির কাগজ আসলো, পুলিশ আসলে আমার বাড়িতে দিল। ওটা কিসের কাগজ জানতে পেরেছেন? তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসির কাগজ। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটির থেকে। আসাম থেকে? আসাম থেকে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আমাদের কোনো আত্মীয় নেই। আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেকুটি। জন্ম থেকেই এখান থেকে? আপনার বাবা ঠাকুরদা সবাই এখানকার নাগরিক? যে উনি কোনোদিন আসাম যাননি, কোনো কিছু হয়নি। এবং যেটা দেখা যাচ্ছে 2015-তে হচ্ছে কেস হয়েছে আর 2024-এ নোটিশ এসছে। কত বছর পর? প্রায় 9 বছর পর নোটিশ এলো। জানি না এটা কীরকম কী ঘটনা। আর সবচেয়ে আরেকটা আশ্চর্যজনক ঘটনা, আসামের এই নোটিশটা প্রায় এনআরসি বকলমে, এটা হচ্ছে কোচবিহার এসপি অফিস মারফত এসছে। দেখা যাচ্ছে এখানে যে সিলটি আছে সেটা হচ্ছে 24/12/2024 সম্ভবত কোচবিহার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এটা রিসিভ করেছে বা এটা সার্ভ করেছে, এবং উনি হচ্ছে সেই সিভিক ভলান্টিয়ারকে দিয়ে পেয়েছে। যদি না আসামের এনআরসিকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি নাই ওয়েলকাম করে, তাহলে এসপিও এটাকে আবার কি করে সার্ভ করে? উত্তম তপশিলি তালিকাভুক্ত নাগরিক, এমনটা দাবি করছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কোচবিহারের একজন নাগরিককে কিভাবে এনআরসি নোটিশ পাঠায় অসম সরকার, এই প্রশ্ন তুলে অসমের কামরূপ জেলার এসপিকে চ্যালেঞ্জ ছুড়েছেন উদয়ন গুহ। শোনাবো কি বলছেন তিনি। 1971-এর আগে এসছেন, 1971 সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না, বা সমস্যা কোথাও হয়নি। আজকে তাকে নোটিশ দেওয়া হচ্ছে যে ফরেনার্স অ্যাক্টে তাকে সাসপেক্ট করা হচ্ছে, ডকুমেন্ট দিতে পারেনি, এসব কথা বলা হচ্ছে। তারা এখানকার বাসিন্দা, তাদেরকে জোর করে অনুপ্রবেশকারী বা ফরেনার্স বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এবং অসম গভর্নমেন্টের পক্ষ থেকে কামরূপের এসপি নোটিশ জারি করেছেন। তার এত ক্ষমতা কোথার থেকে হলো? ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা নয়, আধার নয়, তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে। আর এটা কম্পালসারি হবেই, তা না হলে তো এইসব বাংলাদেশিদের তাড়ানো যাবে না। বাস স্টপে চাপ রক্ত দেখতে পাওয়া গিয়েছে। ব্যস্ততম রাস্তায় এইভাবে রক্ত দেখায় খুবই স্বাভাবিকভাবে আতঙ্কে পথ চলতি মানুষ। নিউটাউনের গীতাঞ্জলি বাস স্টপ সেই এলাকার ঘটনার তদন্ত ইতিমধ্যেই টেকনোসিটি থানার পুলিশ শুরু করে দিয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। কিছু আপডেট আমার সহকর্মী রঞ্জিতের কাছে রয়েছে। রঞ্জিত, এখনো পর্যন্ত কি জানা গেল? দেখো, নিউটাউন অর্থাৎ স্মার্ট সিটি নিউটাউনের ব্যস্ততম রাস্তা অর্থাৎ গীতাঞ্জলি বাস স্টপ তথ্য প্রযুক্তি নগরীর একটি অন্যতম বাস স্টপ, যেখানে কিন্তু
দৈনন্দিন যারা তথ্য প্রযুক্তি কর্মী আছে তাদের আনাগোনা হয়, কিন্তু সেই বাস স্টপের ভেতরে চাপ চাপ রক্ত, আতঙ্কে কিন্তু পথ চলতি মানুষ, এবং কিভাবে ওই রক্ত আসলো তদন্তে নেমেছে টেকনোসিটি থানার পুলিশ, এবং এই ঘটনাস্থলে ইতিমধ্যেই এখন পৌঁছেছেন টেকনোসিটি থানার। ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ কি তারা সংগ্রহ করতে পেরেছেন ওই এলাকার, পার্টিকুলারলি যেখানে রক্তের দাগ দেখা যাচ্ছে? দেখো, প্রথম ওটাই নজরে আসে কিন্তু স্থানীয় যে ট্রাফিকের যে সিভিক ভলেন্টিয়ার তার নজরে আসে, এবং তিনি সেই সময় টেকনোসিটি থানার পুলিশ আধিকারিকদের জানায়, এবং টেকনোসিটি থানার পুলিশ আধিকারিকরা ওই গীতাঞ্জলি বাস স্টপ সংলগ্ন যে সকল নিরাপত্তার দায়িত্বে সিসিটিভি রয়েছে সেই সকল সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন, এবং স্থানীয় মানুষজন, অর্থাৎ নির্জন এলাকা, ওই জায়গায় স্থানীয় মানুষজনের বসবাস কম, সেই কারণে কিন্তু ওই সিসিটিভি ফুটেজই একমাত্র ভরসা, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পারছি। তবে কোথা থেকে এই রক্ত আসলো, একদমই সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন পুলিশ। অনেক ধন্যবাদ রঞ্জিত। আমি সকালে ডিউটি করতে এসেছিলাম, ওপারে ছিলাম, ওপার থেকে বৃষ্টি পড়ছে বলে এপারে বাস স্টপে দাঁড়াবো বলে এসেছি। তখন এসে দেখছি এরকম অনেকটা জায়গায় রক্ত পড়ে রয়েছে। রক্ত পড়ে দেওয়ার পরে এবার আমাদের ট্রাফিকের স্যারকে জানানো হয়েছে, জানার পরে তো ওনারা আবার থানায় ফোন করেছিলেন, থানার অফিসার এসে ওনারা দেখে গেছেন, জায়গাটা ফটো তুলে নিয়ে গেছেন। এবার যেটা হবে সেটা হয়তো ওনারাই বলতে পারবেন, ক্যামেরা চেক করে হোক বা যেটা হোক। বরানগর ব্যারাকপুর মেট্রো প্রকল্পের কাজে একটা অনিশ্চয়তা, তার কারণ জলের পাইপলাইন সরাতে হবে। কলকাতা পুরসভার উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, কিন্তু কোনো রকম সমাধান সূত্র মেলেনি। যেটা প্রধান বাধা সেটা হলো বিটি রোডের নিচে থাকা যে কলকাতা পুরসভার পানীয় জলের পাইপলাইন, মেট্রো পিলার বসানোর জন্য ওই পাইপলাইন সরাতে হবে। ওটা যদি সরানো হয় তাহলে কলকাতা এবং লাগোয়া এলাকা জলশূন্য হয়ে পড়বে। ফলে পাইপলাইন না সরিয়ে আদৌ এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব কিনা তা নিয়ে যথেষ্টই সংশয় মেট্রোর আধিকারিকরা। 2010-এ বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্পের ঘোষণা করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1.5 দশক পর সেই প্রকল্প ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তা। বিটি রোড ধরে প্রস্তাবিত প্রকল্পে মূল বাধা মাটির নিচে থাকা পুরসভার 6টি জলের পাইপলাইন। বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত 12.5 কিলোমিটার পথ এই মেট্রো প্রকল্পের। পরিকল্পনা রয়েছে মোট 11টি স্টেশন তৈরির। পুরসভা সূত্র বলছে এই পথেই পলতা থেকে মোট 6টি পাইপলাইনে টালা জল প্রকল্পে পানীয় জল পৌঁছয়। মেট্রোর পিলার বসানোর জন্য সেই পাইপলাইনের অন্তত 3টিকে সরাতেই হবে। কিন্তু মেট্রো কর্তৃপক্ষের দেওয়া পাইপ সরানোর প্রস্তাবে সায় দিতে নারাজ কলকাতা পুরসভা। কারণ ওই পাইপলাইন বন্ধ হলে গোটা উত্তর কলকাতা, সল্টলেক, নিউ টাউন জলশূন্য হয়ে যাবে। আমাদের কাছে মেইন কনসার্ন হচ্ছে ওয়াটার অফ ক্যালকাটা, ফ্লো অফ ওয়াটার যাতে ঠিক মতন আসে। এটাকে আমরা ডিস্টার্ব করলে এন্টায়ার ক্যালকাটার ওয়াটার সিস্টেমটা ডিস্টার্ব হয়ে যাবে। কষ্ট করে মানুষ বাসে করে যেতে পারে, কিন্তু জল না পেয়ে কলকাতার মানুষ থাকতে পারবে না। জলের লাইনের সমস্যা না মিটিয়ে যে এই প্রকল্পের কাজ এক চুলো এগোনো সম্ভব নয় তা এক বাক্যে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। যতক্ষণ না পর্যন্ত রাস্তার তলায় বা মাটির তলায় লুকিয়ে থাকা আন্ডারগ্রাউন্ড ইউটিলিটিগুলোকে রিলোকেট করা যাচ্ছে, আইডেন্টিফাই করা যাচ্ছে, ততক্ষণ মেট্রো সম্প্রসারণের কাজ খুব কঠিন। প্রথম পর্যায়ে সেই কাজে প্রয়োজন হচ্ছে যে আইডেন্টিফিকেশন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে রিলোকেশন, অ্যান্ড থার্ড হচ্ছে কনস্ট্রাকশন অফ মেট্রো পায়ার। তবেই হচ্ছে যে বরানগর থেকে বিটি রোড বরাবর মেট্রো রেলের প্রকল্প এগোতে পারে। সমাধানের পথ খুঁজতে শুক্রবারই উচ্চ পর্যায়ে বৈঠকে বসেছিল কলকাতা পুরসভা, কিন্তু সেখানেও সমাধানের কোনো দিশা দেখাতে পারেননি পুরসভার আধিকারিকরা। কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে মেট্রো লাইন ঘুরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাবও লাভজনক নয় বলে খারিজ করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পুজোর পর বরানগর ব্যারাকপুর মেট্রো প্রকল্পের নকশা জমা পড়বে। তার আগে কলকাতা পুরসভা, কলকাতা মেট্রো এবং প্রকল্প রূপায়ণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড যৌথভাবে সমীক্ষা করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। শুধু জলের লাইনই নয়, রাস্তার দুধারে জবরদখল উচ্ছেদ না করলে প্ল্যাটফর্ম তৈরি বা মেট্রোর কাজ শুরু করা অসম্ভব বলেই মনে করছেন মেট্রোর আধিকারিকরা। সব মিলিয়ে বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্প নিয়ে আশার আলো কার্যত অসম্ভব হয়ে পড়ছে তা একান্তেই স্বীকার করে নিচ্ছেন মেট্রোর কর্তারা। একদিকে জবরদখল, অন্যদিকে পাইপলাইন, এই দুইয়ের জেরে এই প্রকল্প আদৌ দিনের আলো দেখবে কিনা সেটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্ন রয়ে গিয়েছে। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, বিটি রোড।